গ্রামের নাম মানিকপুর। এই গ্রামে কৃষ্ণ ও সরলা নামে এক সুখী দম্পতি বসবাস করত। কৃষ্ণ ছিল পেশায় একজন মাঝি, আর সরলা ঘর সংসারের কাজ সামলাতো। কৃষ্ণর মা এবং বোন সরলাকে একদমই সহ্য করতে পারত না। যাই বলো মা, বৌদির চালচলন আমার না মোটেও সুবিধার লাগছে না। কদিন আসতে না আসতে দাদাকে কেমন জানি বশ করে নিয়েছে। দাদা তো সারাদিন সরলা আর সরলা, দেখলেই আমার যেন গাটা জ্বলে যাচ্ছে। যা বলেছিস কুসুম, তোর স্বামী যদি এমন কুসুম কুসুম করে পাগল হতো আমি খুব খুশি হতাম, কিন্তু আমার ছেলে যে এভাবে বউ বউ করছে আমার তো গা জ্বলে যাচ্ছে রে, ঠিক তোর মতনই। তবে হ্যাঁ মা, একটা কথা, আমি যতদিন তোমাদের বাড়িতে আছি আমি বৌদিকে শান্তিতে থাকতে দেব না। উঠতে বসতে আমি শুধু বৌদিকে দিয়ে বাড়ির কাজ করাবো। তুমি শুধু দেখো আমি এখানে যতদিন আছি বৌদিকে কিভাবে খাটিয়ে ছাড়ছি, ঠিক এভাবেই বাকি দিনগুলো খাটিয়ে ছাড়বো। তুই হলি আমার আদরের একমাত্র মেয়ে, তোকে কি আমি কাজ করতে দিতে পারি নাকি? তুই একটু দাঁড়া, আমি এখনই সরলাকে দিয়ে ঘরের কি কি কাজ আছে সব একবার ওকে বুঝিয়ে দিই। এই যে মহারানী, এতক্ষণে এখানে এলেন, বলি চাটা না চাইলে হাতের সামনেও চাটা দেও না। তা ঘরের কাজ কি সব করেছো নাকি এখনো ঘরে বসেই আছো? বলছি যে মা, চাটা খাবার জন্য একটু অপেক্ষা করতে হবে। আসলে আপনার ছেলে আজকে নৌকা নিয়ে নদীতে তাড়াতাড়ি যাবে বলেছে, তাই আজ সকাল সকাল আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমি আপনার ছেলেকে খেতে দিয়েই আমি আপনাদের জন্য চা জলখাবার বানিয়ে নিয়ে আসছি। তুমি আমার ছেলেকে খেতে দিচ্ছ সেটা খুব ভালো কথা, তবে বাড়িতে তো আরও লোকজন আছে, সেই চিন্তা ভাবনা তো তোমার মাথাতেই নেই। থাক, আজ এত বেলায় আমায় আর চা করে দিতে হবে না। বাড়ির অন্য কাজ তুমি তাড়াতাড়ি করে আগে সেরে ফেলো। আমার আর একটু রান্নাই বাকি আছে। রান্নাটা হয়ে গেলেই আপনার ছেলেকে খেতে দিয়ে বাকি ঘরের সব কাজ আমি তাড়াতাড়ি করে ফেলবো। সরলা, সেই কত সকালে উঠে তুমি বাড়ির কাজ সব একা হাতেই করছো। আমি খেয়ে দিয়ে চলে যাবার পরে মা আর বোনকে খেতে দেওয়ার সাথে সাথেই তুমিও কিন্তু মনে করে খাবারটা আগে খেয়ে নিও। খালি পেটে বেশিক্ষণ থেকো না। সে আমি মনে করে খেয়ে নেব, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমার না তোমার কাছে একটা আবদার আছে। তুমি ওই নদীতে তো নৌকা চালাতে যাবে, আমিও না তোমার সাথে একটু নদীর ধারে যাব ভাবছি। ঘরের এই পরিবেশেই তো সারাদিন থাকি, তবে ওই বাইরে বেরিয়ে নদীর ওই ঠান্ডা হাওয়া আমার খুব ভালো লাগে। সরলা, সে তো তুমি মাঝে মাঝেই যাও, আর আমিও তোমাকে কোনো দিনই বারণ করি না। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আজও তুমি যেও আমার সাথে। ঠিক আছে, আমার না খুব আনন্দ হচ্ছে। আমি নদী থেকে এসে ঘরের সব কাজ তাড়াতাড়ি করে সেরে নেব। আর হ্যাঁ, সাবধানে যেও। আর দুপুরের খাবারটা একটা পটলিতে করে ভরে দিয়েছি, ঠিক সময় করে খাবারটা খেয়ে নিও। আরেকটা কথা, সন্ধ্যের আগেই কিন্তু বাড়িতে ফিরে এসো, না হলে আমার যে বড্ড চিন্তা হয় গো। সরলা, সেই 12 বছর ধরে আমি নৌকা চালাচ্ছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি এখন মা আর বোনকে তাড়াতাড়ি করে খাবারটা আগে দিয়ে দাও। আমি ঘরে থাকি, সে তুমি 10 বছর ধরে নৌকা চালাও আর 12 বছর ধরেই বা নৌকা চালাও, আমার তো চিন্তা হবেই। যাই হোক, তুমি কিন্তু সাবধানে যেও। দেখেছো মা, দেখেছো
কদিন আসতে না আসতেই দাদাকে কেমন নিজের আঁচলে বেঁধে ফেলেছে। দাদা ঘরে ভাত খাবে তখনও বৌদি দাদার পাশে বসে আছে। আর তুমি যে ঘরের এতগুলো কাজ করতে বললে, ওদিকে তার কোনো খেয়াল নেই। সে আর বলতে, আগে ছেলে ভাত খাওয়ার সময় আমাকে না পেলে ভাত খেতই না, আর এখন বউটাকে পাশে বসিয়ে ভাত খাচ্ছে। আমারও কি কম জ্বালা রে? যাই বলো মা, আমার এসব একদমও সহ্য হয় না। আমিও তো বৌদির থেকে কোনো অংশে কম যাই না। বৌদির থেকেও আমি দেখতে অনেক সুন্দরী। কই, আমার বর তো কোনো দিনই কুসুম কুসুম বলে ডাকে না, আর এত কিছুর যত্নও নেয় না। দাঁড়া দাঁড়া, আমি যদি সরলাকে জব্দ না করেছি, তুই শুধু এবার দেখ কাকে বলে কাজের চাপ। ও আজ থেকে এবার বুঝবে। সরলা, ও সরলা, একবার এদিকে সরে যাও তো। এই তো মা, আমি এখানে। এই যে মহারানী, বলছি অনেকক্ষণ ধরে তো আমার ছেলের সাথে বসে বসে পটর পটর করছো। আমার মেয়ের জন্য রুই মাছের ঝোল বানিয়ে দাও। রান্নাঘরে রুই মাছ রাখা আছে, তাড়াতাড়ি আগে গিয়ে ঝোলটা বানিয়ে দাও। ঠিক আছে মা, আমি রুই মাছের ঝোলটা এখনই বানিয়ে দিচ্ছি। তারপর ঘরের সমস্ত কাজ এখনই সেরে ফেলছি। যাই বলিস দাদা, তুই তো নদীর ধারে নৌকা নিয়ে চলে যাস, তারপরেই বৌদিও সেই নদীর পাড়ে গিয়ে বসে থাকে সন্ধে অবধি। না তো কোনো ঘরের কাজ করে, আর না কিছু। সব কিছু আমি আর মা মিলেই সামলাই। সে কি, সরলা যে আমাকে বলে সংসারের সব কাজেই করে, আমি কাজে চলে যাওয়ার পর সেই সন্ধে অবধি নদীর ধারেই বসে থাকে। এ তো আচ্ছা মুশকিল। আমার কিন্তু দাদা বৌদিকে মোটেও সুবিধার লাগছে না। তুই তো আজকাল বড্ড মাথায় তুলে দিয়েছিস, আর আমাকে আর মাকে তো ভুলেই গেছিস। সারাদিন শুধু বৌদি আর বৌদি করিস। আমার কথায় তোর বিশ্বাস না হলে তুই একদিন নদীর ধারে গিয়ে দেখ না। না রে বোন, আমার সরলার উপর যথেষ্ট ভরসা আর বিশ্বাস আছে, তাই আমার ওকে আলাদা করে পরীক্ষা করার দরকার নেই। তাছাড়া আমি এখন নৌকা নিয়ে বেরোবো, দূর দেশে যাব। বাড়ি ফিরতে ফিরতে আরও 4 দিন লাগবে। ততদিন অবধি সরলাকে একটু সাবধানে রাখিস। মা, আমি আসছি। আমার বাড়ি ফিরতে আরও 4 দিন লাগবে। তোমরা কিন্তু সাবধানে থেকো, আর সরলাকেও একটু সাবধানে রেখো। সারাদিন শুধু সরলা আর সরলা, ভালো করে না ছাই রাখবো। একবার তুই ঘর থেকে বের হয়ে যা, তারপর আমি দেখছি ওই মেয়ের হালে মাসের 1 করে দেব। তুমি কিন্তু সাবধানে যেও। আমার তো নদীর ধারে 4 দিন ধরে যাওয়াও হবে না। যাই হোক, তুমি বাড়িতে ফিরলে আবার না হয় নদীর ধারে যাব। এমন করে কেন বলছো সরলা? তোমার যখন নদীর ধার এত ভালো লাগে, তুমি বিকেলবেলা এসে একবার করে ঘুরে যাবে, তাহলেই তো হলো। বুঝলি কুসুম, সরলাকে আর এই বাড়িতে রাখা যাবে না। কৃষ্ণ আসার আগেই আমাদের কিছু না কিছু একটা সরলার ব্যবস্থা করতেই হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো মা। আমারও তো বৌদিকে একদমই সহ্যই হচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে এই বাড়ি থেকে বিদায় হবে। যাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি এসছে।
তুমি সন্ধেবেলায় ওই সর্ষের তেলের পিপিটা একটু মনে করে বের করে রেখো তো, তারপর আমি দেখছি। কৃষ্ণ চলে যাবার পরের দিনই বিকালবেলা সরলা নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় কুসুম সেখানে এসে এক পিপি সর্ষের তেল সে মাটিতে ফেলে দেয়, আর সরলাও আছাড় খেয়ে নদীতে পড়ে যায়। এভাবে দেখতে দেখতে 4 দিন পেরিয়ে যায়। 4 দিন পরে কৃষ্ণ বাড়িতে ফিরে চলে আসে। এ কি মা, সরলাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সারা বাড়ি খুঁজলাম, সরলা সরলা করে ডাকও দিলাম, সরলাকে তো কোথাও দেখছি না। তুই যেদিন ঘর থেকে চলে গেলি, সরলাও সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেল। কতবার করে বোঝালাম, বৌমা যেও না যেও না, আমার কোনো কথাই শুনলো না। কি বলছো মা, সরলা যে আমাকে এইভাবে ঠকাবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি।